পরের দিন কাগজে নেশনে তার মৃত্যু সংবাদের সঙ্গে ওই এডিটোরিয়ালটা বলে বেরিয়েছিল, মাই অ্যাপিল টু মাই ব্রাদার্স অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তিনি বলেছিলেন পার্টিশন তো হয়ে গেল, সেটা আমরা আটকাতে পারলাম না, কিন্তু আমাদের ভবিষ্যতে দেখতে হবে যে আমাদের এই দুই দেশের মিলনে যেন ধর্মটা বাধা না হয়। তিনি যে তদানীন্তন ইংরেজ সরকারকে তার ফর্মুলাটা বলেছিলেন, ইউনাইটেড সভারেন বেঙ্গল, তাতেও তিনি বলেছিলেন, যুক্তি দিয়েছিলেন যে ধর্মকে পেছনে রেখে আমরা যদি ভাষা আর সংস্কৃতিটাকে আগে রাখি তাহলে দুই বাংলার মিলন সম্ভব। জিন্না রাজি হয়েছিলেন, অনেকে এটা জানেন না, তিনি জিন্নাকে রাজি করেছিলেন, কিন্তু জিন্না ক্ষমতা পেয়ে গেছেন তখন পশ্চিম পাকিস্তানকে তিনি ছাড়বেন না। তিনি বলেছিলেন আমি রাজি আছি পূর্ব পাকিস্তান দিয়ে দিতে যদি এই পূর্ব পাকিস্তানের মুসলিমদের স্বার্থ রক্ষা হয়। শরৎ বসু বলেছিলেন আমি কথা দিচ্ছি আমার প্রাণ থাকতে কারোর স্বার্থহানি হবে না। কিন্তু একজন বিশেষ লোক যাকে পরবর্তীকালে অনেকে ভারতের সমব্যথী হিসেবে দেখেছিলেন, লুই আর্ল মাউন্টব্যাটেন, তিনি কংগ্রেস হাইকমান্ড যখন শরৎ বসুকে মাউন্টব্যাটেনের কাছে পাঠিয়ে দিলেন, তিনি শরৎবাবুর কথা শুনলেন, শরৎচন্দ্র বসুর কথা শুনে বললেন যে বর্তমান যা পরিস্থিতি তাতে দেশভাগ ছাড়া কোনো উপায় নেই, পাঞ্জাব ভাগ হবে, বাংলাও ভাগ হবে, এটাই ক্যাবিনেটের সিদ্ধান্ত। শরৎচন্দ্র বিফল মনোরথে যখন বেরিয়ে আসছেন, লেডি এডভিনা মাউন্টব্যাটেন জিজ্ঞেস করছেন, ওয়েল মিস্টার বোস, হাউ ডিড ইউ লাইক মাই হাজব্যান্ড? একটু থেমে দৃঢ় স্বরে শরৎচন্দ্র বসু বললেন, ম্যাডাম, আই এম ইয়েট টু ফাইন্ড আউট আ shrewd English diplomat than your husband. ওই কল স্পেড আ স্পেড, এই ছিল শরৎচন্দ্র বসুর চরিত্র। তিনি যদি আজকে থাকতেন, ভারতবর্ষের একজন প্রতিবাদী সুর, আজকে নয়, আমি বলতাম স্বাধীনতা আবার কয়েক বছর তিনি বেঁচে থাকতেন, কিন্তু অত্যধিক পরিশ্রম এবং ভগ্ন স্বাস্থ্য এর জন্যে তিনি অকালে চলে গেলেন। এবং আমরা সজল চোখে দেখলাম যে পশ্চিমবঙ্গ একটি এমন অঙ্গরাজ্যে পরিণত হলো যেখানে কংগ্রেসের আধিপত্য বাড়ল, এবং ধীরে ধীরে আমরা দেখলাম এই পশ্চিমবঙ্গের অবনতিটা সামাজিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, এবং সর্বোপরি রাজনৈতিক দিক দিয়ে। শরৎচন্দ্র বসু একমাত্র নেতা যিনি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের পরে সাহস করে শান্তির দূত হিসেবে কলকাতার রাস্তায় বেরিয়েছিলেন। তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জনাব হোসেন সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দীকে বললেন, আর কত ঘরের ফোনে থাকবেন আপনি, চলুন আমার সঙ্গে, আপনাকে কোনো কথা বলতে হবে না, যা বলার আমি বলবো। আজাদ হিন্দ অ্যাম্বুলেন্স বলে তিনি একটি অ্যাম্বুলেন্স বাহিনী তৈরি করেছিলেন কিছু খুব নবীন চিকিৎসকদের দিয়ে। তার মধ্যে ছিলেন তার ছেলে শিশির কুমার বসু এবং তারই এক বন্ধু যিনি পরবর্তীকালে আমার মেসমশাই হন, আমার মাসি শ্রীমতী রমা রায়ের স্বামী ছিলেন ডক্টর শচীশ রায়। আমি আমার মেসমশাইয়ের মুখে এই ঘটনাটা শুনেছি, শুনে আমার গায়ে কাঁটা দিয়েছিল। একটা উপদ্রুত এলাকায় জনাব হোসেন সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসু দুজনে গেছেন। একটা রাস্তার উপরে জিপটা দাঁড়িয়েছে, শরৎচন্দ্র বসু জিপের উপর দাঁড়িয়ে বক্তৃতা করছেন, জনাব সোহরাওয়ার্দী বসে আছেন। গাড়িটা চালাচ্ছিলেন আমার মেসমশাই ডক্টর শচীশচন্দ্র রায়।
তো হঠাৎ করে আমার মেসোমশাই লক্ষ্য করলেন যে জনাব হোসেন সোহরাওয়ার্দী গাড়ি থেকে নেমে গিয়ে পাশের দোকানে কোনো একটা লোকের সঙ্গে কী কথা বলছেন। মেসোমশাই মনে একটা কি সন্দেহ হলো, ঠিক এরকম একটা গুরুত্বপূর্ণ সভা হচ্ছে, শরৎচন্দ্র বসু বক্তব্য রাখছেন, তাদেরকে কোনো গা নেই জনাব সোহরাওয়ার্দীর। তিনি কী ভেবে জিপটাকে স্টার্ট দিয়ে রাখলেন, এদিক ওদিক তাকাচ্ছেন। দূর থেকে দেখলেন তীর বেগে একটা ট্রাক ছুটে আসছে। উনি খালি শরৎচন্দ্র বসুকে বললেন, আপনি বসে পড়ুন। হ্যাঁ, তুমি কিছু বললে, আপনি বসে পড়ুন। শরৎচন্দ্র বসু বসে যাওয়াতে উনি তীব্র হর্ন দিয়ে জিপের সবাইকে সরে যেতে বললেন, জিপটা ফুটপাতের উপর তুলে দিলেন। ওই ট্রাকটা তীব্র গতিতে পেরিয়ে গেল। জিপটা যদি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতো, ওই ট্রাকটা এসে কিন্তু জিপটাকে ধাক্কা মারতো, হয়তো আরও অনেক আগে শরৎচন্দ্র বসুকে আমরা হারাতাম। তো এই ইতিহাস আমি শুনেছি পারিবারিক দিক থেকে, এই ইতিহাস আমি যেখানে পেয়েছি প্রচার করেছি। এই ছিলেন আমাদের শরৎচন্দ্র বসু, নির্ভীক রাজনৈতিক নেতা, একজন স্বনামধন্য আইনজ্ঞ এবং একজন নির্ভীক সাংবাদিক, এবং সবার উপরে একটি নির্ভীক ব্যক্তিত্ব, যার চোখের দৃষ্টি ছিল প্রখর, এবং এই চোখের দৃষ্টির জন্যে সকলে তাকে অত্যন্ত সম্মান করতেন এবং তার সামনে সম্মানে তারা মাথা নত করতেন। অনেক কিছুই বলার আছে, আপনার যদি আরো কিছু জানার থাকে আপনি জানতে পারেন। সংক্ষেপে একটা বিষয় একটু জানতে চাইছি, সে বিষয়টা যে আপনি প্রথমেই যেটা বললেন যে শরৎচন্দ্র বসু না থাকলে নেতাজি হতেন না, কেন? স্পেসিফিক উত্তর। নেতাজি হওয়ার প্রথম পদক্ষেপটা কি? মহানিষ্ক্রমণ, তাই তো? এই মহানিষ্ক্রমণের প্রথম প্ল্যানটা হয়েছিল দুই ভাইয়ের মধ্যে, শরৎচন্দ্র এবং সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র বলেছিলেন যে দেশে থেকে সশস্ত্র সংগ্রাম করা আমার পক্ষে একটু মুশকিল, কারণ ইংরেজ তো আমায় ছাড়বে না, ইংরেজ তো আমাকে জেলে পুরে দিয়েছে, তারা তো যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমাকে ছাড়বে না, এদিকে যুদ্ধের একটা সুযোগ আমাকে নিতে হবে, নিয়ে সশস্ত্র সংগ্রাম করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ভারতবর্ষে সশস্ত্র সংগ্রাম করতে গেলে আমাকে ডাইরেক্টলি দেশের মধ্যে আমাকে কংগ্রেসের বিরোধিতা করতে হবে। সেটাও নয় করলাম, কিন্তু আগের ইতিহাস থেকে, আগের অভিজ্ঞতা থেকে দেখা যায়, যেখানে যেখানেই অভ্যুত্থান হয়েছিল, সে সিপাহী বিদ্রোহ থেকে আরম্ভ করে প্রথম বিশ্বযুদ্ধ থেকে আরম্ভ করে ভারতবর্ষের মধ্যে কিছু দালাল, কিছু নেমো খারাপের জন্য কিন্তু এই বিদ্রোহগুলো নষ্ট হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। আর তিনি একটা জিনিসই বলেছিলেন, আমাকে বাইরে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হচ্ছে মিত্রশক্তি এবং অক্ষশক্তির মধ্যে, আমাকে মিত্রশক্তির বিরুদ্ধে গেলে এই অক্ষশক্তিতে যোগ দিতে হবে, করে তাদের সাহায্য নিয়ে আমার নিজের লোককে নিয়ে একটি সৈন্য তৈরি করে আমার বাইরে থেকে এসে ভারতকে আক্রমণ করতে হবে। শরৎচন্দ্র বসুর সায় ছিল, এবং শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, সত্যরঞ্জন বক্সী এবং মিয়া আকবর শাহ, এই চারজন, যেটা আমার বইয়ে আমি বলেছি, কাবুল পর্যন্ত যে যাত্রাটা, তার ব্লু প্রিন্ট এরা চারজন খালি জানতেন। বাদ বাকিরা যারা মহানিষ্ক্রমণে অংশ নিয়েছিলেন, তারা খালি সেইটুকুই মেনেছিলেন যতটুকু তাদের বলা ছিল। এবার আমার প্রশ্নটা, এবং আমি শেষ করি, এবং যখন এটা ঠিক হলো তিনি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে পালিয়ে যাবেন, কাবুল, পেশাওয়ার হয়ে কাবুল হয়ে উনি প্রথম তো রাশিয়া গিয়েছিলেন ইটালিয়ান পাসপোর্ট নিয়ে,
পরে রাশিয়া থেকে জার্মানিতে গেলেন, রাশিয়া প্রায় 15 দিন ছিলেন। তখন শরৎচন্দ্র বসু নিজের খরচায় তিনি 2জন লোককে পাঠিয়েছিলেন। একজন ছিলেন সাধন নিয়োগী, আরেকজন ছিলেন সত্যরঞ্জন বক্সির ছোট ভাই সুধীর রঞ্জন বক্সি। তাকে নিজের খরচায় তিনি পাঠিয়েছিলেন উত্তর পশ্চিম সীমান্তে, সেখানে ফরওয়ার্ড ব্লক নেতা মিয়া আকবর শাহর সঙ্গে দেখা করে এই ব্যাপারটা কিঞ্চিত বিস্তারিতভাবে বলার জন্য এবং তাকে কলকাতায় এসে আলোচনা করার জন্যে। আমার প্রশ্ন যেটা, যে এই শরৎচন্দ্র বসুর কথা আপনি বলছেন, যে শরৎচন্দ্র বসু নানানভাবে সুভাষকে সহায়তা করেছিলেন, তখন শরৎচন্দ্র বসু কংগ্রেসে, যে সময় মহানিষ্ঠ, হ্যাঁ কংগ্রেসে ছিলেন, কিন্তু তখন তিনি কংগ্রেস থেকে সাসপেন্ডেড হয়েছিলেন। শরৎচন্দ্র বসু সুভাষচন্দ্রকে যেমন সাসপেন্ড করা হয়েছিল, তেমনি শরৎচন্দ্র বসুকে সাসপেন্ড করা হয়েছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু তিনি পরবর্তীকালে তিনি ফরওয়ার্ড ব্লকে যোগদান করেননি। তার কারণ অতদিন সময়টা পাননি, কারণ 1941 সালে ডিসেম্বর মাসে তিনি গ্রেপ্তার হন এবং তাকে সুদূর তামিলনাড়ুর কুনুরে পাঠিয়ে দেয় তারা। ফেয়ারলাইট বলে একটি বাড়িতে তারা অন্তরীণ করে রাখে শরৎচন্দ্র বসুকে। একাকিত্ব জীবন, ওটাও একটা মানসিক দিক থেকে ওকে অনেক ক্লান্ত করে দিয়েছিল। দেশের কি হচ্ছে তার খবর উনি রাখতেন না। মাঝে মাঝে কিছু পত্রিকা তাকে দেওয়া হতো, খুব সিলেক্টেড বইপত্র ওকে দেওয়া হতো। আর বাড়ির লোকেরা যদি কিছু পত্রপত্রিকা নিয়ে যেত তাহলে অন্য কথা। তো তিনি ছিলেন ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতাদের মধ্যে সর্বশেষ রাজনৈতিক নেতা। 1945 সালে যাকে 4 বছর অন্তরীণ রাখার পরে ব্রিটিশ সরকার মুক্তি দিয়েছিল। কত সাল থেকে কত সাল? 41 থেকে 45। তিনি যখন ফিরে এলেন তখন দেখলেন এই 38/2 এলগিন রোডের বাড়িটা, যার 1/4 ভাগ ছিল সুভাষচন্দ্রের, সেটাকে ইংরেজ সরকার এনিমি প্রপার্টি বলে ডিক্লেয়ার করেছে এবং সেটা নিলামে তুলবে। শরৎচন্দ্র বসু বললেন, আমি এই নিলামের ডাক দেব। তার কাছে পয়সা কোথায়? 4 বছর তো তিনি অন্তরীণ, আইন আদালত থেকে তো তিনি দূরে, তিনি আইন ব্যবসাই করতে পারেননি। কিন্তু কুনুর থেকে ছাড়া পাওয়ার পরে তিনি সরাসরি কিন্তু বাংলায় ফিরে আসেননি। তিনি নিমন্ত্রিত হিসেবে বোম্বে শহরে একটি জনসভায় বক্তব্য রেখেছিলেন। যে জনসভায় তাকে একটি বেশ ভালো রকমের অর্থ দান করা হয়েছিল এবং যারা করেছিলেন তারা বলেছিলেন, আপনি কোনো সদুপায়ে এই অর্থটা খরচা করবেন। শরৎচন্দ্র বসু তাদের কথা দিয়েছিলেন, আমি আমার ব্যক্তিগত ব্যাপারে এই অর্থ ব্যবহার করব না, আমি সমাজের কোনো সৎ ব্যাপারে এই অর্থটা ব্যবহার করবো। অর্থাৎ তখন তার কাছে একটা অর্থ ছিল, সংসারে তিনি সেই অর্থটা দেননি। তিনি বললেন, এই যে আমার অর্থ আছে, আমি এই দিয়ে নিলাম ডাকবো। দেখা গেল যে সরকার যে মূল্যটা ধার্য করেছে নিলামের, তার থেকে একটু কম পড়ছে। তিনি তখন তার অনেক দিনের বন্ধু আনন্দবাজার পত্রিকার শ্রী সুরেশচন্দ্র বসুকে বললেন, সুরেশবাবু, আমার তো অর্থের কিছুটা কম পড়ছে। ওনার নামও সুরেশচন্দ্র বসু ছিলেন? সুরেশচন্দ্র মজুমদার। আচ্ছা। সুরেশচন্দ্র মজুমদার যখন ছিলেন তখন এই অশোক সরকারের বাবা মারা গেছেন। অশোক সরকার তখন বিলেতে পড়াশোনা করছেন, সাংবাদিকতা পড়ছেন। তখন সুরেশচন্দ্র মজুমদার এই অশোক সরকারের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তিনি বলেছিলেন যে, তুমি যতদিন না অশোক ফিরে আসছে, তুমি আনন্দবাজার পত্রিকাটা একটু দেখো। উনি কথা দিয়েছিলেন, আমি আমার সমস্ত চেষ্টা দিয়ে আনন্দবাজার পত্রিকাকে আগলে রাখবো। এবং পর্যায়ক্রমে তিনি সুভাষচন্দ্র এবং শরৎচন্দ্র দুজনকারই বন্ধুত্ব লাভ করেছিলেন। তো যাই হোক, সুরেশচন্দ্র মজুমদার বললেন, আমি দেবো পয়সা, আপনি নিলামে ডাক দিন।
নিলামের আসলে নামলেন শরৎচন্দ্র বসু, শরৎচন্দ্র মজুমদার, আর কেউ সাহস করে এগিয়ে এলো না। তিনি নেতাজি ভবনের সত্তাটাকে কিনে নিলেন। 38/2 এলগিন রোড শরৎচন্দ্র বসুর জন্যে এটা কেনা হলো। পরবর্তীকালে ট্রাস্টি হলেন আনন্দবাজার গ্রুপ অফ পাবলিকেশন এবং শরৎচন্দ্র বসু ট্রাস্টি বোর্ডে রইলেন। এবং শরৎচন্দ্র বসু এই বাড়িটার নাম রাখলেন নেতাজি ভবন। জানকীনাথ বসুর তৈরি কিন্তু বাড়িটা, যেমন আপনি এখনও ওই ফলকে দেখবেন জেএন বোস লেখা আছে, জেএন বোস লেখা আছে। নেতাজি ভবন নামকরণটা করলেন শরৎচন্দ্র বসু। এবং তিনি যখন এই ভবনটা উদ্বোধন করছেন, তিনি ঢুকে প্রথম কথাটি বলেছিলেন, আই ডেডিকেট দিস হাউস টু দ্য ইউথ অফ নেশন। ভারতবর্ষের যুব সমাজকে আমি এই বাড়িটা অর্পণ করছি। এখানে গবেষণা হবে নেতাজি সম্বন্ধে এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদেরকে নিয়ে, এবং এই যুব সম্প্রদায় এই গবেষণায় অংশগ্রহণ করবে। সেই গবেষণা কি হচ্ছে আমি তো সেটা বলতে পারবো না, সেটা তো জনগণ বলবে, আপনারা বলবেন। শরৎচন্দ্র বসুর সেই আদর্শটা এখন নেতাজি ভবনে পালিত হচ্ছে কিনা, এবং শরৎচন্দ্র বসুর সেই ভাবমূর্তিটা নেতাজি ভবন এখন তুলে ধরছে কিনা, সে ব্যাপারেও আপনারা স্থির করবেন। কিন্তু আজকে একটা জিনিস সত্যি কথা, শরৎচন্দ্র বসু না থাকলে নেতাজি ভবন হতো না। সেটা হয়তো কোনো মারোয়াড়ি কিংবা কোনো অন্য কোনো ইংরেজ হয়তো এই বাড়িটা কিনে নিয়ে বসে পড়তো। এই যে অবদান সমাজের প্রতি শরৎচন্দ্রের, দেশের প্রতি শরৎচন্দ্রের, এইটা যদি আমরা ভুলে যাই, আমরা দেশকে অপমান করব, সমাজকে অপমান করব। আমার অন্তত এইটাই ধারণা। শরৎচন্দ্র বসু সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক অনেক। আমি সমৃদ্ধ হয়েছি। আপনারা কমেন্টে লিখে জানাবেন অন্তত যে শরৎচন্দ্র বসু সম্পর্কে আমরা কতটা সমৃদ্ধ হয়েছি। কারোর প্রশ্ন থাকলে করবেন, আমি অভিজিৎ বাবুর কাছে প্রশ্নটা পৌঁছে দেবো। যে কোনো প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্ন, শরৎচন্দ্র বসু বা এই একটা অনালোকিত তথ্য যে নেতাজি ভবনের ব্যাপারে উনি বললেন, প্রশ্ন করবেন আপনার। অনেক ধন্যবাদ আপনাদের। আমার যে বইটা প্রকাশিত হয়েছে তার মধ্যে ওই মহানিষ্ক্রমণের ব্যাপারটা অনেকাংশে আমি বলেছি। শরৎচন্দ্র বসুর যে ভূমিকাটা, সেটা আপনারা যদি দয়া করে পড়েন, আপনারা শরৎচন্দ্র বসুর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। চট্টগ্রামের ব্যাপারটাও আমি তুলে ধরেছি। তো একজন সিংহবিক্রম মানুষকে আপনারা চিনবেন। আজকে আরেকটি জিনিস আমি বলি, ইংরেজ সরকারের মনোভাব শরৎচন্দ্রের প্রতি, আমি কয়েকটি জিনিস বলবো। পুলিশ ফাইলে শরৎচন্দ্র বসুর সম্পর্কে কি লেখা আছে, কি কমেন্ট করেছেন, কমেন্ট কে করেছেন? কমেন্ট করেছেন স্বয়ং কুখ্যাত শ্রী চার্লস টেগার্ড। তখনকার আমলে একজন কুখ্যাত লোক ছিলেন। সেখানে চার্লস টেগার্ড লিখছেন, হিজ মানে শরৎ বোস রিমেনিং অ্যাট লার্জ, মানে স্বাধীনভাবে থাকার, was a danger to the security of the British dominions from internal commotion. তিনি বাইরে থাকলে গৃহযুদ্ধ লাগবে, বাঁচানো যাবে না। We feel constrained to add that although his activities were less spectacular than those of his younger brother Subhash, they were more subtly insidious and therefore perhaps no less dangerous. তার ভাইয়ের থেকে তিনি কোনো অংশে কম বিপজ্জনক ছিলেন না ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে, এটি চার্লস টেগার্ড বলছেন। আরেকটি ব্যাপার তিনি যেটা বলছেন যে নাথিং হুইচ ইজ মরালি রং ইজ পলিটিক্যালি কারেক্ট। যেটা বিবেকের দিক থেকে ভুল, সেটা কোনোদিন রাজনৈতিক দিক থেকে ঠিক হতে পারে না।
অর্থাৎ রাজনীতি করতে গেলে আগে নিজের বিবেককে ঠিক করো। শরৎচন্দ্র বোস হ্যাজ given his purse, prestige and press to the revolutionaries of Bengal. এইটা ছিল ইংরেজ সরকারের গোয়েন্দা বিভাগের রিপোর্ট শরৎচন্দ্র বসু সম্পর্কে। হি ইজ মোর ডেঞ্জারাস দ্যান হিজ ইলাস্ট্রিয়াস ব্রাদার। তার কারণ আইরিশ রেভলিউশনারিদের সঙ্গে তার যোগাযোগ ছিল, এমন ডি ভ্যালেরা কে তার সঙ্গে তার যোগাযোগ ছিল, এবং এমন ডি ভ্যালেরার সঙ্গে তিনি দেখা করেছিলেন যখন পরবর্তীকালে তিনি ইংল্যান্ড আর ইউরোপে যান। এবং ওই আইরিশ বিপ্লবীদের সমর্থনের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বাংলার বিপ্লবীদের এবং ভারতবর্ষের বিপ্লবীদের সমর্থন জানিয়েছিলেন। তো এই জিনিসগুলো আমাদের জানা দরকার। এই জিনিসগুলো না জানলে আমরা ওই মানুষটিকে, শরৎচন্দ্র বোসের একটি সম্পূর্ণ আকার কিন্তু বুঝতে পারবো না। আপনাদের অনেক ধন্যবাদ। অনেক কথা বললাম, সব আমার মনের কথা এবং ঐতিহাসিক তথ্য। এগুলো চিন্তা ভাবনা করবেন এবং দেখুন আপনারা যদি আবার শরৎচন্দ্র বসুর সেই পুরনো সম্মানটাকে আবার পুনরুদ্ধার করতে পারেন। এইটুকুই আমার অনুরোধ। ধন্যবাদ বন্ধুরা।